জিদনির বাবা মা কিছুতেই জিদনির সন্ধান মিলাতে পারেনি, চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। বারান্দায় চুপচাপ বসে আছে জিদনির বাবা। বারান্দায় বসে বাইরের দিকে তাকিয়ে আছে একদৃষ্টিতে। লোকটা একদম মনমরা হয়ে গেছে। কারো সাথে কথা বলে না, বাসা থেকে বের হয় না, এভাবেই বসে থাকে। ঠিকমতো খাওয়া দাওয়া নেই। চশমার ফাঁক দিয়ে মাঝে মাঝে চোখ মুছে আবার একদৃষ্টিতে তাকিয়ে থাকে। একটু চেয়ারম্যান বাড়ি যাবা? বিস্ফারিত দৃষ্টিতে জিদনির মায়ের দিকে তাকালো জিদনির বাবা। জিদনির মা আমতা আমতা করে বলল, দেখো, যে যাই বলুক, আমার মনে হচ্ছে রাহুল চেয়ারম্যানই জিদনিকে তুলে নিয়ে গেছে। জিদনির বাবা চোখ থেকে চমসাটা খুলে ফ্রেমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। অনেকক্ষণ পর গম্ভীর মুখে বলল, তারা যে জিদনিকে তুলে নিয়েছে সে প্রমাণ কি আমাদের কাছে আছে? প্রমাণ থাকতে হইবে কেন? উনাদের আমরা জিজ্ঞেস করে দেখব। জিজ্ঞেস করলেই কি তারা বলবে? আমরা বলবো যা হওয়ার হয়েছে, আপনারা এখন আমাদের মেয়ে ফেরত দেন। আমরা তুর্যকে মেয়ে জামাই হিসেবে মনে নিব। জিদনির বাবা নড়েচড়ে বসে বলে, জিদনির মা, আমি ওই চেয়ারম্যান ব্যাটাকে চিনি। শালার পশমে পশমে শয়তানি বুদ্ধি। জিদনি তাদের কাছে থাকলে এত সকালে বলবে না। জিজ্ঞেস করতে দোষ কি? হুদাই জিজ্ঞেস করার কি দরকার বলো? অনেক সময় দরকার ছাড়াও আমরা অনেক কাজ করি মনের শান্তির জন্য। এ পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে জিদনির মা। কাঁদতে কাঁদতে বলে, আমার একটাই তো মেয়ে, আমরা কার কি ক্ষতি করছি বলো? আমার মেয়েটাকে কেন মানুষ তুলে নিয়ে গেল? কেঁদে আর কি হবে? কেঁদো না। হাটবাজারে যেতে পারি না মানুষের কথা জন্য সবারই একই কথা, মেয়ে পাইছেন। মেয়ে কই গেছে? কোথায় গেছে? এজন্য ঘরে বসে থাকি। চলো না একবার যাই চেয়ারম্যান বাড়ি। জিদনির বাবা বলে, যাব। তিহান কই স্কুলে গেছে? গেছে। ছেলেটা স্কুলে গিয়ে শান্তি পায় না মানুষের কথার জন্য। বলতে দেও মানুষকে। বলতে বলতে বিরক্ত হয়ে আর বলবে না। ওসবে কান দিও না। থানা থেকে নোটিশ এসেছে জিদনিদের বাসায়। বরপক্ষ মানহানি মামলা করেছে। তাদেরকে বিয়ের যা যা খরচ হয়েছে দিতে হবে। যে ছেলের সাথে জিদনির বিয়ে হওয়ার কথা সে ছেলেও জিদনিকে পছন্দ করে জিদনির বাসায় বিয়ের প্রস্তাব দিয়েছে। যোগ্য ছেলে, তাই আর না করেনি জিদনির বাবা। জিদনির বাবা হতাশ হয়ে বলে, থানায় যেতে হবে। যাবে না তুমি থানায়? কেন যাবে? আমরা কি মেয়ে লুকিয়ে রেখেছি যে আমাদের নামে মামলা করবে? থানা, পুলিশ আমাদের এসব যুক্তি মানবে না। টাকা দিয়ে মামলা লেখাইছে, টাকার গুণ তো গাইবেই। জিদনির মা ভয় জড়ানো কণ্ঠে বলে, ওরা যদি তোমায় থানায় আটকে রাখে? বিপদ যখন আসে তখন চারদিক থেকে আসে। আটকে রাখলে আর কি করার? উনারা বিয়ের খরচের আদায়ের জন্য এমনটা করেছে। আর বলছে আমরা নাকি জিদনিকে লুকিয়ে রেখেছি ওই ছেলের সাথে বিয়ে দিব না বলে। ভাবছি থানায় যাওয়ার আগে একবার চেয়ারম্যান বাড়ি যাব। সে না হয় যাবা। জিদনির বাবা উদাস মনে বলে, মানুষ কত বেঈমান, নিজের চোখে দেখে গেল মেয়েটা পাচ্ছি না, সন্তান হারানোর শোক বুঝে না অমানুষ। থানায় কেস করে। এমন মানুষের সাথে আত্মীয় না করে ভালো হয়েছে। তুর্য পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। আকাশটা কত কাছে দেখাচ্ছে। চারদিকে তাকালে মনে হয় গাঢ় সবুজ রং ছিটানো।
এভাবে জোর করে কি ভালোবাসা পাওয়া সম্ভব? কত বছর ধরে জিদনির পিছনে পড়েছিল, একদিন ভালো করে কথাও পর্যন্ত বলেনি। সেই মেয়েকে বন্দী করে ভালোবাসা আদায় করা আজও সম্ভব? দীর্ঘ নিঃশ্বাস ফেলে তুর্য মনে মনে ভাবে, যাই হোক, হতাশ হওয়া চলবে না, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মামা মামি তোমায় ডাক্তার। তুর্য কিছুটা চমকে গিয়ে বলে, তোকে না বলছি তোর মামিকে পাহারা দিতে? তুই ওকে বাসায় একা রেখে চলে আসলি কেন? যদি পালিয়ে যায়? তুর্য আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে বাসার উদ্দেশ্য রওয়ানা হল। পুরো রুম খুঁজেও কোনো লাভ হল না। জিদনি সব গুছিয়ে রাখছে যাতে বোঝা যায় না এখানে কেউ কিছু খুঁজছ। জিদনির হঠাৎ দেখল খাটের নিচে জিদনির ফোন। দেখে যেন খুশিতে আত্মহারা হয়ে গেল। তাহলে এই বন্দী অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে, বাবা মাকে সবটা জানানো যাবে। জিদনির চোখে মুখে খুশির বহিঃপ্রকাশ। তুর্য এসে পড়বে এই ভেবে তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে বাসার ফোন নম্বর তাই ডাক্তার ল করার সময় বুঝতে পারল ফোনে সিম নেই। নিমিষেই সব আনন্দ উবে গেল। এই মুহূর্তে কষ্ট, দুঃখে জিদনি হতাশ হয়ে গেল। খুব রাগ হচ্ছে। ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারল। ভেঙে চুরমার হয়ে গেল ফোনটা। হঠাৎ জিদনির মাথায় আসলো বাসা পুরো ফাঁকা। এখন পালানের উত্তম সুযোগ। সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে ইচ্ছা করছে না। বাবা মা হয়তো আমার চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। কত মানুষ কত রকম কথা বলছে তাদের। জিদনি নিচে নেমে মেইন দরজা দিয়ে উকি মেরে দেখল তুর্য আসছে কিনা। না, কোনো মানুষের চিহ্ন দেখা যাচ্ছে না। জিদনি পা বাড়ালো বাড়ির বাইরে। দ্রুত হাঁটতে লাগল। জিদনি কোথায় যাচ্ছ? আতকে উঠে পিছনে ফিরে তাকায় জিদনি। অস্ফুট স্বরে বলে, আপনি? তুর্য হেসে বলে, হ্যাঁ আমি। পালিয়ে যাচ্ছিলে? জিদনি স্বাভাবিক গলায় বলে, পালিয়ে যাব কিভাবে? কিছুই তো চিনি না। পাহাড়ি হাতে পড়ার ইচ্ছা নেই। বাড়িটা সুন্দর তাই দেখছিলাম। আর আমার ক্ষুধা লেগেছে, ভাবছি আপেল খাব। এক নাগারে কথাগুলো বলছে জিদনি। তুর্য বলল, তুমি খুব জেদি, চাপা স্বভাবের তা জানি। কিন্তু এত সুন্দর মিথ্যা বলতে পারো তা জানা ছিল না। তুমি বাড়ির সামনে দিক থেকে দেখলে আমি আসতেছি কিনা। আমি যে পিছন দিক থেকে আসব তা তুমি বুঝতে পারো না। আর আপেল গাছ বাড়ির পিছনে সামনে না। ভালো ব্যবহার করি তা ভালো লাগে না তাই না? জিদনি চেঁচিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার কিছু ভালো লাগে না। আপনাদের বাপ ছেলে কে উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত আমার ভালো লাগবে না। তুর্য জিদনির হাত চেপে ধরে বলে, কি শিক্ষা দিবি তুই বল? হাত ছাড়ুন লাগছে। তুর্য জিদনি কে কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে রুমে নিয়ে যায়। রুমের দরজা বাহির থেকে লক করে দেয়। দিগন্ত তুর্যের পাশে দাঁড়িয়ে আছে। তুর্য দিগন্তের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, তোকে কি বলে গেছিলাম? দিগন্ত ভয় জোরসড় হয়ে দাঁড়িয়ে আছে। তুর্যের রাগ খুব বাজে জিনিস, একদম আউট অফ কন্ট্রোল। দিগন্ত গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কখন আবার গালে চড় মেরে বসে সেই ভয়। দিগন্ত বলে, মামিই তো বলল। দিগন্তের কথা শেষ না হতেই থামিয়ে দেয় তুর্য। বলে, চুপ, একদম চুপ। জিদনি বলল, আর তুই লাফাতে লাফাতে আমার কাছে চলে যাবি? তুই কি ফিডাক্তার খাস? সরি মামু। তুর্য জানালা দিয়ে উকি মেরে জিদনির উদ্দেশ্য বলল।
আর যদি কখনো বাড়ির বাইরে এক পা দিস, আমার থেকে খারাপ কেউ হবে না। জিদনি খাটের উপর হয়ে শুয়ে কাঁদছে। জিদনি মন খারাপও সহ্য হয় না, তুর্যর কান্না তো দূরে থাক, সব সময় জিদনির হাসি মুখ দেখতে চায়। তুর্য আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে নিজের রুমে গেল। রুমে গিয়ে চোখ ছানাবড়া। জিদনি ফোনটা ভেঙে চুরমার। তার মানে জিদনি ফোন খুঁজে পেয়ে দেখে ফোনে সিম নেই, তাই জিদে ভেঙে ফেলছে। আর বাসায় কেউ নেই, এই সুযোগে পালিয়ে যেত। আজকে যদি জিদনি পালিয়ে যেত কি হতো বল? আমার সব চেষ্টা বৃথা হতো। তুমি মামিকে বাসায় একা রেখে গেলে কেন বলো? আর দরজায় তালা না লাগিয়ে গেলে? ভুলে গেছি তালা লাগাতে। তুর্য দিগন্তকে কাছে টেনে নিয়ে বলে, রাগ করছিস বাপ? ধমক দিছি বলে? দিগন্ত গাল ফুলিয়ে বলে, কেউর সাথে রাগ দেখাতে পারো না, তাই আমার সাথে রাগ দেখাচ্ছ? দেখ মামু, যেখানে পুরো এলাকার মানুষ আমায় ভয় পায় সেখানে ওই মেয়ে, তার জন্য আমার কত ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি রাজনীতি, লেখাপড়া, আমার রাজত্ব সব ছেড়ে ওই ছ্যারির পিছনে পড়ে আছি। আর ওই কি ভাবটাই করে? তোমার এটাই হওয়া উচিত ছিল। তুমি বাইক চালিয়ে গেলে কত মেয়েরা তাকিয়ে থাকতো, আর এই শয়তান মেয়ে কি ভাব করে? এটাই তো আমাদের ভাগ্যে মামু। দিগন্ত ভ্রু কুঁচকে বলে, কোনোটা? এই যে আমি যারে চাই রে বিধি, সে আমারে চায় না। যে আমারে চায় রে বিধি, তারে ভালো লাগে না। হইছে, গান করতে হবে না। তোমার যা ভয়েস, এই পাহাড়ের পশু পাখিগুলো ভয় পাবে। তুই আমারে অপমান করিস না, স্কুলে গান গেয়ে কত পুরস্কার পেয়েছি। এখন তো বিড়ি সিগারেট খেয়ে ভয়েসের এই অবস্থা। বিড়ি সিগারেট খেলে ভয়েস নষ্ট হয়? তোর আব্বার কাছে জিজ্ঞেস করিস। আমার আব্বা তোমার মতো এসব খায় না। তোর আব্বা টাকা পাবে কই খাবে? আমার বাবার তোমাদের থেকে বেশি টাকা আছে। কত টাকা আছে তোর বাপের? 10,000 টাকা। তুর্য হেসে বলে, মামু, টাকা পয়সার হিসেবে তুই এখনো কাঁচা। এই সাবজেক্টে ফরমালিন দেয়নি এখানো। তুর্যের যতই মন খারাপ থাকে, দিগন্তের কথা শুনলে মনটা ফুরফুরে লাগে। এত কথা বলতে পারে ছেলেটা। ফর্সা গোলগাল চেহারা দিগন্তের। গালগুলো গুলুমুলু টাইপ, একদম তুলতুলে। চুলগুলো ভ্রুর আগ পর্যন্ত একটু ব্রাউন কালার। হাসলে গালে টোল পড়ে। সামনের দাঁতগুলো বাঁকা। থুতনিতে একটা কালো কুচকুচে তিল। চোখগুলো বড় বড়, জোড়া ভ্রু। এই ছেলের পিছনে যে বড় হলে মেয়েরা লাইন দিবে সে বিষয়ে সন্দেহ নেই। এখনই নাকি ক্লাসের সব মেয়েরা ওর জন্য পাগল। সবাই ওর সাথে বসতে চায়, ওকে চকলেট কিট কাট খাওয়ায়। তুর্যের কাছে বসে বসে আবার এসব গল্প করে দিগন্ত। তুর্য হাসতে হাসতে খুন। অনেকক্ষণ বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে ক্লান্ত জিদনি। চোখ ফুলে গেছে। জিদনি বিছানা থেকে উঠে জানালার কাছে গেল। জানালায় ভারী পর্দা টাঙানো, তাই বাইরের কিছুই দেখা যাচ্ছে না। জিদনি জানালার পর্দাটা সরিয়ে গ্রিলে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। মনের ভেতর উকি দিচ্ছে নানা রকম প্রশ্ন। বাবা মা কেমন আছে? টেনশনে হয়তো শেষ হয়ে গেছে। জিদনির ছোট ভাই তিহানের কথা মনে হতেই চোখ থেকে আবার 2 ফোঁটা জল গড়িয়ে পড়ছে। তিহান কত আদুরে গলায় বলেছিল, আপু, তোর সাথে আমি তোর শ্বশুর বাড়ি যাব। কতটা নিরুপায় জিদনি তা তো কেউ জানে না। এভাবে কি ভালোবাসা পাওয়া যায়? বরঞ্চ তিক্ততা বাড়ে।
দরজা খোলার শব্দ পেয়ে পিছনে তাকায় জিদনি। তুর্যকে দেখে বিরক্তকর দৃষ্টিতে তাকায়। গা জ্বলে যায়। অসভ্য মানুষজন। তুমি ফোন ভেঙেছ কেন? আমার বাপের টাকায় কেনা ফোন আমি ভেঙেছি। কেন ভেঙেছি সে জবাব তো আমি আপনায় দিতে বাধ্য না। জিদনির কথা শুনে চোয়াল শক্ত করে তুর্য বলে, খুব বড় বড় কথা বলতে শিখছিস? তোর মতো চিপ মেন্টালিটির মানুষের সাথে কি বলা উচিত আমার? জিদনি মুখে তুই শুনে হা করে তাকিয়ে থাকে তুর্য। জিদনি ওকে তুই বলবে ভাবতেও পারেনি। তুর্য বিস্ময়ের সুরে বলে, আমায় তুই বললি? তো কি বলা উচিত? কি বলা উচিত তা জানিস না? যাদের ভেতর মানুষত্ব নেই তাদের নিয়ে ভাবার সময় নেই। আমার বাবা মায়ের মানসম্মানের কথা তোরা ভাবছিলি? তুর্য জিদনির মুখ চেপে বলে, চুপ, একদম চুপ। জিদনির ফেস একদম লাল হয়ে গেছে। চোখে রাগের চিহ্ন। দিগন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তুর্যের হাত টেনে ধরে বলল, মামা মামির মুখ চেপে ধরেছ কেন? ছাড়ো, মামির শ্বাস বন্ধ হয়ে যাবে। দিগন্তের ভয় চুপসে গেছে। তুর্যের রাগ দেখে কান্না করছে দিগন্ত। জিদনির যদি শ্বাস বন্ধ হয়ে যায়? আর জিদনি তাও বা কেমন ছাড়ানোর চেষ্টা না করে ঠায় দাঁড়িয়ে আছে। দিগন্ত তুর্যের হাত কামড়ে ধরেছে। তুর্য জিদনির মুখ থেকে হাত সরিয়ে এনে দিগন্তের উদ্দেশ্য চেঁচিয়ে বলে, কি হয়েছে তোর? দিগন্ত ভয় ভয় বলে, তুমি মামির সাথে এমন করো কেন? আশকারা পেয়ে পেয়ে ও মাথায় উঠেছে। কি না করেছি ওর জন্য? বেশি বুঝলে পাহাড়ি দের হাতে তুলে দিব। ভালো ব্যবহার করি বলি একদম গেছে উনি। জিদনির চোখ রক্ত বর্ণ ধারণ করেছে। চোখ দুটো ভেজা ভেজা। নাকমুখ একদম লাল হয়ে আছে। জিদনির দৃষ্টিতে কোনো ভয় নেই। বোধ হয় তুর্যের রাগ কেয়ার করছে না। তুর্য আবার বলে, ওকে আমি ভালোবাসি এই দুর্বলতায় ওর ফ্যামিলি কম কাহিনী করেনি। তুর্য দিগন্তের হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। মাথায় দুই হাত চেপে তুর্য খাটে বসে আছে। রাগের সময় তুর্য এভাবে মাথায় দুই হাত চেপে বসে থাকে। দিগন্ত তুর্যের পাশে বসে আছে। দিগন্ত জানে এখন তুর্যের সাথে কথা না বলাই ভালো। কিছুক্ষণ পর তুর্য বলে, ওই রুমে লক করে আয়। দিগন্ত তুর্যের কথা মতো রুম লক করতে যায়। রুমের কাছে গিয়ে দৌড়ে দিগন্ত আবার তুর্যের কাছে আসে। হাঁপাতে হাঁপাতে বলে, মামা রুম ভেতর থেকে লক করা। জানালা সব আটকানো। ভেতর থেকে শব্দ আসছে কেমন যেন। মামি কি সুইসাইড করার চেষ্টা করছে নাকি? তুর্যের বুকের মাঝে মোচড় দিয়ে ওঠে। দৌড়ে জিদনির রুমের কাছে গিয়ে দেখে দরজা ভেতর থেকে আটকানো। এখন আর শব্দ আসছে না। কেমন শব্দ আসছে ভেতর থেকে? জানি না, কেমন যেন শব্দ হচ্ছে। তুর্য পা দিয়ে দরজায় আঘাত করছে। এত মজবুত দরজা পদঘাতে ভাঙা সম্ভব না। জানালাগুলোও আটকানো। তুর্যের কলিজার পানি শুকিয়ে গেল। জিদনি তো খুব জেদি, সত্যি কি ও আত্মহত্যা করেছে? বুকের মাঝে কেঁপে উঠছে তুর্যের। তুর্য দরজায় পা দিয়ে আঘাত করছে। ভিতরে কোনো সারা শব্দ নেই। তুর্য সত্যি ঘাড়বে গেল। জিদনি দরজা খোল। কি করছিস তুই? কথা কানে যাচ্ছে না? এক শ্বাসে কথাগুলো বলে যাচ্ছে তুর্য। দিশেহারা হয়ে গেছে তুর্য।
কি করবে ভেবে পাচ্ছে না। দিগন্ত আটকে গেছে, মুখ একদম শুকিয়ে গেছে। মামা বারান্দার গাছ বেয়ে উঠা যাবে। এতক্ষণ মনেই ছিল না তুর্যের বারান্দায় দিয়ে উঠা যাবে। তুর্য দৌড়ে নিচে গেল। জিদনি যদি রাগের মাথায় কিছু করে ফেলে। রুমের ভিতরে বসে মনে মনে হাসছে জিদনি। আইডিয়া কাজে দিয়েছে, এখন পাগলের মতো করছে। মনে মনে প্রচুর আনন্দ পাচ্ছে জিদনি। সব কিছুতে জোর খাটানো, তাই না? জীবন তেজপাতা করে ছাড়ব। বাধ্য হয়ে আমায় দিয়ে আসতে হবে। খাটের এক কোণে বসে আছে জিদনি। বাহির থেকে এখন আর কোনো শব্দ হচ্ছে না। এতক্ষণ তো পায়ের আঘাতে দরজা ভাঙতে চেয়েছে। ব্যাপারটা বুঝতে পারছে না জিদনি। তুর্য কোথায় গেছে? নাকি বুঝে গেছে উনাকে বোকা বানাচ্ছি? বুঝার তো কথা না। নানা রকম প্রশ্ন ঘোরপাক খাচ্ছে জিদনির মাথায়। রুমের সবকিছু ভেঙে চুরে তছনছ। ড্রেসিং টেবিলের আয়না পর্যন্ত ভেঙে ফেলছে। এসব ভাঙার শব্দ পেয়ে মনে করেছে আত্মহত্যা করেছে জিদনি। পুরো রুমে কাচের টুকরো, আয়না, ফুলদানি, দেয়ার টাঙানো ছবি, কারুকাজ সবকিছু রাগের মাথায় ভেঙে পরিশ্রান্ত হয়ে বসে আছে। খাটের এক কোণে বসে আছে জিদনি। রাগের সময় জিনিসপত্র ভাঙা ছোটবেলার অভ্যাস। এখন খুব আফসোস হচ্ছে কত সুন্দর করে সাজানো ছিল রুমটা। ভেঙে ফেলা কি উচিত হয়েছে? তুর্য এসব দেখলে কেমন রিয়েক্ট করবে কে জানে। এই ভেবে একটু একটু ভয় হচ্ছে জিদনির। অথচ রাগের মাথায় কোনো ভয় ছিল না মনে, তখন মৃত্যু কেউ তুচ্ছ মনে হয়। বারান্দায় নিচে তুর্য আর দিগন্তের কথার শব্দ পাওয়া যাচ্ছে। বারান্দার কাছে গাছ। তার মানে গাছ বেয়ে বারান্দায় উঠবে উনি? গাছ বাওয়ার অভ্যাস নেই তুর্যের। জিদনির চিন্তা শেষ হয়ে যাচ্ছে। জিদনি ঠিক আছে তো? জিদনি যদি সত্যি সুইসাইড করে? ভাবতেই পারছে না তুর্য। তুর্য অনেক কষ্ট করে গাছ বেয়ে বারান্দার উপরে উঠেছে। তুর্যের উপস্থিতি টের পেয়ে ফ্লোরের অজ্ঞানের মতো ভান করে শুয়ে পড়েছে জিদনি। তুর্য এসে যদি সুস্থ স্বাভাবিক দেখে তাহলে জিদনির অবস্থা খারাপ হবে এটা বুঝতে অসুবিধা হয়নি। তুর্য কেও ছোটবেলা থেকে চিনে। রাগের সময় কোনো সেন্স থাকে না। দিগন্ত গাছ বেয়ে উপরে উঠতে পারেনি। নিচেই দাঁড়িয়ে আছে। তুর্য জিদনিকে ফ্লোরে পড়ে থাকা দেখে কিছুটা স্বস্তি। জিদনি সুইসাইড করেনি, অজ্ঞান হয়ে গেছে। তুর্য জিদনির নাকের কাছে হাত নিয়ে দেখে নিঃশ্বাস নেয়। হাফ ছেড়ে বাঁচল তুর্য। পুরো রুমের অবস্থা দেখে তুর্যের চোখ কপালে উঠে যায়। সম্পূর্ণ রুমে কাচের ছোট ছোট টুকরো। আপাতত জিদনিকে নিয়ে ব্যস্ত, ওদিকে খেয়াল নেই। একটা কাচ ভাঙা তুর্যের পায়ে বিধে পা খানিকটা কেটে যায়। জিদনির নিজের বোকামির জন্য রাগ হচ্ছে। ফ্লোরে শুয়ে অজ্ঞান হওয়ার অভিনয় করা একদম ঠিক হয়নি, খাটে শুয়ে অজ্ঞান হলে ভালো হতো। এখন তো তুর্য ওকে কোলে নিয়ে খাটে শোয়াবে। নিচে বসে চেঁচাচ্ছে দিগন্ত। সেদিকে তুর্যের খেয়াল নেই। সত্যি ভয় পাচ্ছে দিগন্ত। জিদনির জন্য খুব মায়া ওর। জিদনিকে খুব ভালো লাগে কিন্তু জিদনি ওকে সহ্য করতেই পারে না। তুর্যের উপর মেজাজ খারাপ হচ্ছে দিগন্তের। দিগন্তের ডাক্তার তুর্যের কানেই যাচ্ছে না। তুর্য কি করবে ভেবে না পেয়ে জিদনি কে পাজা কোলে নিয়ে খাটে শুয়ে দেয়। জিদনি একটু গুলুমুলু টাইপ। দেখে বোঝা যায় না এত ওজন। যথারীতি হাঁপিয়ে গেছে তুর্য। জিদনি এখন কি করবে বুঝতে পারছে না।
এত তাড়াতাড়ি যদি উঠে যায় তাহলে তো তুর্য বুঝে যাবে। তুর্য জিদনির কপালে হাত দেয়। গা জ্বলে যাচ্ছে জিদনির। কি একটা বিশ্রী অবস্থা। জিদনি চোখ মেলে হকচকিয়ে উঠে বসল। এমন ভাব করছে মনে হচ্ছে সত্যিই অজ্ঞান হয়েছিল। আর একটু অজ্ঞান হয়ে থাকলে তুর্য কি করত কে জানে। তুর্যের দিকে তাকিয়ে বুঝতে পারল তেমন রেগে নেই। তুর্য বলে, এমন পাগলামি করলে কেন? পৈশাচিক আনন্দ পাচ্ছে জিদনি। আনন্দ হজম করছে বসে বসে। জিদনির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তুর্য আবার বলে, কথা বলো না কে? যতই পাগলামি করো তোমার এখানেই থাকতে হবে। জিদনি ইনোসেন্ট ভাব নিয়ে বলল, কি করেছি আমি? তুমি কিছু করনি, সব আমি করেছি তাই না? হুম। আবার হুম বলে, হুম। রুমের অবস্থা এমন করেছ কেন? এমনি। এমনি মানে এগুলো ভেঙেছ কেন? জরিমানা দিবে কে? কেঁদে দেয় জিদনি। অনুযোগের কণ্ঠে বলে, সামান্য কয়েকটা জিনিসপত্রের জন্য আমার সাথে এমন করছেন? খুব আহ্লাদ বেড়েছে দেখছি। মতলব কি? হুম। কিছু না। তুর্য চেঁচিয়ে বলে, হুম, কিছু না। এসব কি? জিদনি গাল ফুলিয়ে বলল, জানি না। তুর্য ভেবে পাচ্ছে না হলোটা কি। পেতনির আঁচড় লেগেছে নাকি? তুর্য বলে, এগুলো ভাঙা কি ঠিক হয়েছে? জিদনি চোখ কচলাতে কচলাতে বলে, এই আপনার ভালোবাসা? সামান্য এগুলোর জন্য আমায় কথা শোনাচ্ছেন? কি ঢঙের কথাগুলো বলছে! এগুলোর পিছনে বদমতলব আছে বুঝতে বাকি নেই তুর্যের। এই মেয়ে যে কত ডেঞ্জারাস ভালো করেই জানে তুর্য। ঢং রাখো। রুম পরিষ্কার করো। জিদনি কান্নার শব্দ আরো বাড়িয়ে দিল। কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ তুমি দেখো আমার সাথে কি খারাপ বিহেভ করছে। আল্লাহ তোমার কাছে বিচার। এমন স্বামী আর কাউকে দিও না। ভ্যাবাচ্যাকা খেয়ে যায় তুর্য। মনে মনে বলে, হায়রে অবলা নারী। শয়তানের হাড্ডি। বকছেন আমায়? না তোমায় বকতে পারি? তোমায় বুঝা দেয়। আমার খুব ক্ষুধা পেয়েছে। কয়েকটা খেতে দেন। আজব। আমি তোমায় খেতে না করেছি? রুমে এনে দেন না। আমি খুব কষ্ট হচ্ছে, হেঁটে যেতে পারবো না। তুর্যের খুব মায়া হচ্ছে। কিভাবে অসহায়ের মতো কথাগুলো বলছে জিদনি। তুর্য বলে, সেন্সলেস হয়েছ কিভাবে তুমি? তোমার কিছু হয়ে গেলে আমি কি করতাম বলো? ঠিক মতো খেতে দেন না তাই তো এই অবস্থা। তুর্য ভ্রু কুঁচকে বলে, কি আমি তোমায় খেতে দেই না? জিদনি মাথা ঝেঁকে বলে, না। আর ইউ ওকে জিদনি? আই এম ফুললি ওকে। কথাগুলো বিদঘুটে লাগছে তোমার। খেতে না দিল এমনই হয়। আরে আমি তোমায় কবে খেতে দিল মনা? কখনোই দেন না। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। আর খাট থেকে নেমো না। পা কেটে যাবে। তুর্য খাবার আনতে গেল। মনে মনে হাসছে জিদনি। একেই বলে ইমোশনাল ব্ল্যাকমেইল। যেমন কুকুর তেমন মুঘর। তুর্য খাবার নিয়ে রুমে আসল। জিদনি আধশোয় অবস্থায় আছে খাটে। জিদনি শরীর খারাপ লাগে তোমার? হুম খুব। তুর্য উদ্গ্রীব হয়ে বলে, কেন কি হয়েছে? আমার মেজাজ খারাপ হলে আমি অজ্ঞান হয়ে যাই। একদম ডাক্তার মিথ্যা কথা।
তুর্য আদুরে গলায় বলে, খাইয়ে দিব? এত খাইয়ে দিতে ইচ্ছা হয় কেন? রুম পরিষ্কার করেন। তুর্য বাধ্য ছেলের মতো তাই করল। জিদনির শরীর খারাপ লাগে, ওকে দিয়ে রুম পরিষ্কার করার কথা প্রশ্নেই আসে না। খুব ভালোবাসে যে জিদনিকে। জিদনি খাটের উপর বসে খাচ্ছে আর চোখে তুর্যের দিকে তাকাচ্ছে। আহারে বেচারার এখন ঘরও পরিষ্কার করতে হয়। দিগন্ত দরজার সামনে দাঁড়িয়ে আছে। এসেই রাগান্বিত কণ্ঠে বলে, মামা তুমি এমন কেন? তুমি আমায় ওই জায়গায় রেখে আসছ। আমি মামির চিন্তায় শেষ। দুই মামা ভাগনার প্রীত দেখে আফসোস হচ্ছে জিদনির। তুর্য রুম পরিষ্কার করে ফ্রেশ হতে রুমে গেল। মামা একটা কথা বলি, রাগ করবে না তো? কি বল? মামিকে রানীর মতো লেগেছে আর তোমায় প্রজার মতো রুম পরিষ্কার করার সময়ে। বলেই উচ্চস্বরে হাসছে দিগন্ত। তুর্য লজ্জা পেল খানিকটা। কি বদ মেয়ে, আমায় দিয়ে রুম পরিষ্কার করিয়েছে। মেয়েটা একটা চিকন শয়তায়। মনে মনে ফুলছে তুর্য। এত ডেঞ্জারাস বুঝাই দেয়। পুরো রুমের সব ভেঙে ফেলেছে। মনে হয় সব ওর আব্বার টাকার কেনা। আহ্লাদ দেখলে গা জ্বলে। মামা মনে মনে বকছ কাকে? কপাল ভাগ্নে, সবই কপাল। মামু, কপালে যদি একবার লেগে বসে আর ছুটানো যায় না। এই ন্যাকা বউ নিয়ে তোমার দুঃখ আছে। ভাবছ ফুসলিয়ে লাইনে নিয়ে আসবে। ভয়ানক মেয়ে মানুষ, অত সোজা না। তুই তো দেখছি হা করার আগে বুঝে ফেলিস কি বলতে চেয়েছি। মামা, দুনিয়াতে এত মেয়ে থাকতে তুমি এই মেয়েকে পছন্দ করেছ কেন? ও যে সবার থেকে অন্য রকম, তাই। প্রেম দেখলে মাথা নষ্ট। তুর্য দিগন্তের চুল টেনে ধরে বলল, এক পাকনা পাকনা কথা বলিস কেন তুই? উহু মামা, লাগছে তো, চুল ছাড়ো। তুর্যের ফোন বেজে ওঠে। দিগন্ত কে বলে, চুপ চুপ, আব্বা ফোন দিয়েছে। দিগন্ত খিলখিলিয়ে হেসে বলে, নানার ফোন নম্বর তুমি রাহুল দোস্ত রেখে সেভ করেছ? তুর্য ফোন রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আব্বা বল আব্বা। আব্বা বলেন, কেন আমায় স্মরণ করেছেন? রাহুল সাহেব উদ্বিগ্ন হয়ে বলল, কাহিনী তো একটা ঘটে গেছে। তুর্য কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কি কাহিনী আব্বা? জিদনির বাবার নামে মামলা করেছে বরপক্ষ। ওয়াট কিসের জন্য মামলা করেছে? মামলা করার মতো কোনো কোজ আছে নাকি? আরে বাপ, আগে বলতে দে তো। বলেন আব্বা। জিদনির বাবার নামে মানহানি মামলা করেছে আর বলেছে তাদের মেয়ে তারা লুকিয়ে রেখেছে, তাই বিয়ের যাবতীয় খরচ দিতে হবে। আব্বা দেখেন, উনাদের কোনো দোষ নেই। আর আমার মতো এমন লাফাঙ্গা মার্কা ছেলের কাছে কোনো ভদ্রলোক মেয়ে বিয়ে দিতে চাইবে না, এটাই স্বাভাবিক। কি যোগ্যতা আছে আমার? শুধু বাপের সম্পত্তি দেখে তো আর আজকাল মেয়ে দেয় না। রাহুল সাহেব গম্ভীর কণ্ঠে বলে, তুই কি বলতে চাস? উনাদের যেন কোনো ক্ষতি না হয়। রাহুল সাহেব খোঁচা মেরে বলল, শ্বশুরের জন্য খুব লাগছে বুঝি? ধেত। রাহুল সাহেব উচ্চস্বরে হেসে উঠল। বলল, বেচারি তো নির্দোষ, আমি চেষ্টা করব। আপনি শুনছেন কার কাছে আব্বা? বাজারের মানুষ বলাবলি করছে। বাদ দে, এখন বল তোদের কি অবস্থা? এই তো ভালোই। জিদনি কি আগের মতো পাগলামি করে? না, আগের মতো পাগলামি করে না। আগের থেকে বেশি পাগলামি করে। আমার জীবন তেজপাতা বানিয়ে দিচ্ছে।
যা করো আর না করো তা তোমার ব্যাপার। আমি আগেও বলেছি আর এখনো বলছি, তোমার হাতে সময় মাত্র 6 মাস। এর মধ্যে যদি জিদনি ইচ্ছা করে আমাদের বাসায় থাকতে না চায়, তাহলে ওকে ওর বাপের বাড়ি দিয়ে আসবো আমি নিজে। ধুর আব্বা! মাইয়া শুধু বোয়াল মাছের মতো উল্টা ঠেলে। মানুষের মন জয় করা এত সহজ না বাপ। ধৈর্য ধরো। আব্বা ওয় যদি বেশি বাড়াবাড়ি করে, আমি এই ওরে পাহাড়ে গাছের সাথে বেঁধে রেখে আসব। তোমার হিসেব শেষ। মাত্র এই কয়দিনে এই কথা? কি করব বলেন? মেয়ে যে ঘাটতারা, ঘাড় সোজা করার কাজটাই তো আপনার করতে হবে বাপ। বাদ দেও এসব। আম্মা কেমন আছে? ভালোই আছে। সে তো শুধু জিদনির বাবা মায়ের জন্য আফসোস করে। দিগন্ত কোথায়? এই তো আমার কাছেই। ওর কাছে দে। দিগন্ত ফোন নিয়ে বারান্দায় চলে গেল। মনে হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে। তুর্য একটু হেসে জিদনির রুমে গেল। জিদনি ঘুমাচ্ছে। চুলগুলো মুখে লেপ্টে আছে। কেমন বাচ্চাদের মতো জড়সড় হয়ে ঘুমাচ্ছে মেয়েটা। মায়া ভরা মুখটা। তুর্য আস্তে করে গিয়ে জিদনির পাশে বসল। এতটা ভালোবাসা তাও বুঝে না, একটু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল তুর্য। আলতো করে জিদনির চুলে হাত রাখল। কি সুন্দর ঘ্রাণ আসছে চুল থেকে। যে কোনো পারফিউমকে হার মানাবে। নেশা ধরানো ঘ্রাণ। তুর্য জিদনির চুলে নাক ডুবাল। জিদনি ঘুম থেকে লাফিয়ে উঠে বসল। চোখ বড় বড় করে তুর্যের দিকে তাকিয়ে আছে। তুর্য বুঝতে পারেনি জিদনি জেগে যাবে। জিদনি ঘুম জড়ানো কণ্ঠে বলে, আপনি এখানে কি করছেন? তুর্য অপরাধীর মতো বলল, এমনি আসছি। একটু পর আবার বলল, কেন আমি আসতে পারি না? আমার ঘুম ভেঙেছে কিভাবে? আপনি আমার গায়ে হাত দিয়েছেন? তুর্যের খুব রাগ হল। বেশি আশকারা দিয়েছে বলে মাথায় উঠে বসেছে। তুর্য রাগান্বিত কণ্ঠে বলে, এত প্রশ্নের উত্তর দিতে তো আমি বাধ্য না। তুমি আমার বউ, তোমার গায়ে হাত দিল কি শরীর অপবিত্র হয়ে যাবে? আমি তোমায় জোর করে আমার অধিকার আদায় করতে পারি, কিন্তু আমি অধিকার না, ভালোবাসা চাই। এত সিন ক্রিয়েট করো কেন সবকিছু নিয়ে? সিন ক্রিয়েট করার সাহস দিয়েছে তাই? সাহস আবার কমিয়েও দিতে পারি এক নিমিষে। সো তোমায় যে স্বাধীনতা দিয়েছে সেটা রক্ষা করার চেষ্টা করো, অযথা চেঁচিও না। খুব সিরিয়াস মুঠে কথাগুলো বলছে তুর্য। জিদনি তুর্যের দিকে কপাল ভাঁজ করে তাকিয়ে আছে। জিদনি বলে, ছেলে মানুষ ভালো করে চেনা আছে আমার। তোমার সাহস দেখে আমি অবাক হই। কথায় কথায় তর্ক করা স্বভাব হয়ে দাঁড়িয়েছে তোমার। জিদনি তুর্যের রাগ দেখে চুপ হয়ে আছে। জিদনি বুঝতে পারছে তুর্য ওর উপরে কোনো কারণে জমে থাকা রাগ ঝাড়ছে। তুর্য আবার বলে, গোসল দিয়েছ? না। কেন? নিচু গলায় জিদনি বলে, শাড়ি পরতে অস্বস্তি লাগে। তো কি শাড়ি ছাড়া থাকতে স্বস্তি লাগে? ছি, আমি কি বলেছি এমনটা? শাড়ি মাঝে মাঝে পরো, ওই ড্রয়ারে 3 পিস ড্রেস রাখা আছে। জিদনি তো ড্রয়ার উইটা খুলেই দেখেনি। নিজের বোকামির জন্য রাগ হচ্ছে। একদিন কত কষ্ট করে শাড়ি পরেছে। জিদনি বলে, আমায় বাসায় দিয়ে আসবেন কবে? বাবা মাকে খুব মিস করেছি। আমি তো তোমায় তাড়াতাড়ি বাসায় নিয়ে যেতে চাই। কিন্তু তুমি তো তা চাচ্ছ না। মানে যত তাড়াতাড়ি তুমি আমায় ভালোবাসবে তত তাড়াতাড়ি তোমায় তোমার শ্বশুর বাড়ি নিয়ে যাব।
মাঝে মাঝে তোমার বাবার বাসায়ও নিয়ে যাব। জিদনি তাচ্ছিল্যের হাসি হেসে বলে, ভালোবাসা। ভালোবাসা। জিদনি আর কথা না বাড়িয়ে ড্রয়ারের কাছে গেল। গোসল দিবে এখন। কথা না বাড়ানোই ভালো। জিদনি ড্রয়ার খুলে একটা হোয়াইট কালারের 3 পিস হাতে নিল। বেশ সুন্দর 3 পিসটা। জিদনি, জানো তোমায় শাড়ি পরলে খুব সুন্দর লাগে। ভেজা চুলে অতুলনীয়। আর ঘুমালে একদম নিষ্পাপ। জিদনি তুর্যের কথা শুনেও না শোনার ভান করে বাথরুমের দিকে যাচ্ছে। তুর্য জিদনির হাত ধরে কানের কাছে মুখ নিয়ে বলে, ভালোবাসি বউ রানী। কেমন যেন অদ্ভুত রকমের ফিলিংস হচ্ছে জিদনির। হাত ছাড়িয়ে বাথরুমে ঢুকে পড়ল। সোফায় বসে বসে খবরের কাগজে পড়ছে রাহুল সাহেব। শম্পা বেগম বসে আছে রাহুল সাহেবের পাশে। রাহুল সাহেব মাঝে মাঝে খবরের কাগজ রেখে শম্পা বেগমের সাথে খোশগল্প করছে। রাহুল চেয়ারম্যান বাড়িতে আছেন? দরজার দিকে তাকিয়ে চোখ কপালে উঠে যায় রাহুল সাহেবের। জিদনির বাবা মা তাদের বাড়িতে এসেছে। অবিশ্বাস্য কাণ্ড। রাহুল সাহেব খবরের কাগজটা সোফার উপর রেখে বলল, আপনারা আমাদের বাসায়? স্বপ্ন দেখছি না তো। জিদনির বাবা বলল, দিনের বেলায় স্বপ্ন দেখা ভালো না। শম্পা বেগম বলে, আগে বসুন, তারপর কথা হবে। জিদনির বাবা মা বসল। জিদনি মা স্পষ্ট কণ্ঠে বলল, আমার মেয়ে কোথায়? কোনো ভনিতা ছাড়াই কথাটা বলল জিদনির মা। রাহুল সাহেব অবাক হওয়ার ভঙ্গিতে বলে, আমরা কিভাবে বলল তা? আর জিদনির খবর আমাদের কাছে জিজ্ঞেস করতে আসবেন, লজ্জা করে না? খুব তো বড় গলা করেছেন মেয়ে নিয়ে। আপনার মেয়ের বিয়ের কথা শুনে আমার ছেলেটাও দেশ ছেড়ে চলে গেছে। আমার ছেলে কি এতই অযোগ্য ছিল? পা ধরা বাদে সব রকম অনুরোধ করছি আপনাকে। এখন আবার আমার বাসায় আসছেন, লজ্জা থাকা উচিত মানুষের। অনেক দিনের জমানো ক্ষোভ থেকে কথাটা বলছে রাহুল সাহেব। শম্পা বেগম হা করে তাকিয়ে আছে রাহুল সাহেবের মুখের দিকে। কি সিরিয়াসভাবে মিথ্যা কথা বলছে লোকটা। জিদনির বাবা বলল, চেয়ারম্যান সাহেব, আপনায় আমি ভালোভাবেই চিনি। নাটক বন্ধ করুন। এখনো সময় আছে, জিদনিকে ফিরিয়ে দিন। ব্যাপারটা দিন দিন বড় হচ্ছে। কতদিন আর লুকিয়ে রাখবেন? সবার কাছে শুনেছি এটা আপনাদের বংশের ধারা। পরবর্তীতে যদি জিদনিকে আপনাদের কাছে পাই তাহলে ভালো হবে না। রাহুল সাহেব বলল, শুনলাম নাকি বরপক্ষ মামলা করেছে, আপনি যদি চান আমি আপনায় সাহায্য করতে পারি। জিদনির বাবা রাগান্বিত কণ্ঠে বলে, রাখেন আপনার সাহায্যে। মাংস রান্না করতে পারো? তুর্যের কথায় পিছনে ফিরে তাকায় জিদনি। বলল, না, পারি না। তাহলে দুপুরে খাবে কি? খাবো না। এত উল্টাপাল্টা কথা বলো কেন? আমি তো একদম সোজা সাপটা কথা বললাম। দেখো, বাইরে থেকে খাবার কিনে আনা সম্ভব না প্রতিদিন। আর এখান থেকে অনেক দূর যেতে হয় খাবার কিনে আনতে। পাহাড়ি অঞ্চল, গাড়িতে ওঠা রিস্ক, আর গাড়ি তেমন নেই। পায়ে হেঁটে যাওয়া ভালো লাগে না। আব্বা রান্নার জন্য সব পাঠিয়েছে। তো আমি কি করব? রান্না করবা? আমি পারি না রান্না করতে। উফ জিদনি, আমি রান্না করব, তুমি একটু হেল্প করবা। তোমার তেমন কিছু করতে হবে না। আমি কিছুই পারবো না। তুর্য ব্যঙ্গ সুরে বলে, খেতে পারো খেতো। তুলে নিয়ে এসেছেন, রান্না করে খাওয়াতেও হবে। বউ থাকতে কেউ রান্না করে শুনছ কখনো? শুনিনি, তবে এখন দেখব।
উফ, তুমি কেন যে এত কথা পেঁচাও? চলো রান্নাঘরে। আমায় ডিস্টার্ব না করে এখান থেকে যান। তুর্য জিদনিকে আচমকা পাজা কোলে নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে। হাত পা আছড়াচ্ছে জিদনি। আরে ছাড়ুন, কি করছেন এসব? রান্না করতে হবে তোমার। জিদনি চেঁচিয়ে বলল, আমি রান্না করতে পারবো না। কোল থেকে নামান আমায়। বেশি চেঁচালে এর থেকে খারাপ কিছু হবে কিন্তু। জিদনি চুপ হয়ে যায়। তুর্য জিদনিকে রান্নাঘরে নিয়ে যায়। এবার নামো। বলো মাংস কিভাবে রান্না করে? বললাম তো আমি জানি না সত্যি। কি করলে জানবে তা তো আমি জানি। জিদনি ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে বলে, কি করবেন আপনি? যা করার। তুর্য জিদনিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জিদনিকে জড়িয়ে ধরে আলতো করে ঠোঁটে চুমো খায়। দেখলে তো এবার কি করলাম? জিদনি হাঁ করে তাকিয়ে আছে, চোখে পানি টলটল করছে। কি বলবে বুঝতে পারছে না। জিদনি ঠায় দাঁড়িয়ে আছে। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। তুর্যের স্পর্শটা ওর কেন জানি খুব বেশি বিরক্ত লাগে। তাও আবার ঠোঁটে চুমু খেয়েছে এভাবে। কেমন বিশ্রী একটা ব্যাপার। জিদনি তো সম্পর্কটা মানে না। তুর্য হাবলার মতো তাকিয়ে থাকে। জিদনি কাদার মতো কি এমন হয়েছে? জিদনি কোনো কথা না বলে রান্নাঘর থেকে বের হয়ে যায়। তুর্য জিদনির হাত চেপে ধরে। বলে, কোথায় যাচ্ছ? সরি আমি। জিদনি চোখগুলো লাল হয়ে যাচ্ছে ক্রমশ। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। তুর্য আবার বলে, বউ কেঁদো না। তুমি কাঁদলে আমার কলিজায় লাগে। জিদনি কেঁদেই যাচ্ছে। তুর্যের ছোঁয়া মেনে নিতে পারছে না। আরে কি হলো, কান্না বন্ধ করো না কেন? কান্না বন্ধ না করলে কিন্তু এর থেকে খারাপ কিছু হবে। তেলে বেগুনে জ্বলে উঠে জিদনি। দাঁত কিরমিরিয়ে বলে, কি খারাপ করবেন আপনি? না, কিছু করব না। কেঁদো না প্লিজ। শুধু তোমার ঠোঁটে চুমু খেয়েছি, আর কি করেছি বলো? জিদনির শরীর জ্বলে যাচ্ছে। তুর্যের কথাগুলো বিশ্রী ঠেকেছে কানে। জিদনি দৌড়ে রুমে চলে যায়। ভেতর থেকে ছিটাকানি লাগিয়ে দেয়। দিগন্ত ও এই অবেলায় ঘুমাচ্ছে। না খেয়ে থাকার একদম অভ্যাস নেই তুর্যের। দিগন্তকে ঘুম থেকে ডেকে তুলল। চোখ কচলাতে কচলাতে ঘুম থেকে উঠল দিগন্ত। ঘুম ঘুম চোখে বলল, মামা ঘুমাতে দেও তো। রাখো তোর ঘুম। দিগন্ত তুর্যের কথায় কান না দিয়ে আবার শুয়ে পড়ল। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে তুর্যের, সব ঠেকা যে ওর একার। তুর্য দিগন্তকে আবার ঘুম থেকে তুলল। মামা কি হয়েছে বলো তো? কিছু না, উঠো তুই। এই দুপুর বেলায় কেউ ঘুমোয়? দিগন্ত উঠে দাঁড়াল। হাই তুলতে তুলতে বলল, ক্ষুধা লেগেছে, খাবার এনেছ? খাবার কে আনবে, তোর বাপ? আমার বাপ এসব আকামের ভেতর নেই। কি আকাম রে? এই যে মেয়ে তুলে এনে রং ঢং। বেশি ফাজিল হচ্ছিস দিন দিন। মামা তুমি তো ইউটিউব ফলো করতে পারো। গ্রেট। কি গ্রেট? তোর আইডিয়াটা গ্রেট মামু, এতক্ষণ মনেই ছিল না। দিগন্ত পেঁয়াজ রসুন কাটছে। চোখ দিয়ে পেঁয়াজের ঝাঁঝে জল বেরুচ্ছে। নাকমুখ লাল হয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে দিগন্ত বলল, আমায় দিয়ে এসব হবে না। মামি কি রাঁধতে পারে নাকি? তার কথা আর বলিস না মামু। আমি আসলে বিপদে পড়েছি। দিগন্ত মাংসের ঝোল মুখে নিয়ে বলে, মামা রান্না খেয়ে কেউ বলতে পারবে না যে তুমি নতুন রাঁধুনি।
তোর খোঁচা মারতে হবে না। মামা তুমি বিবাহিত ব্যাচেলর। উচ্চস্বরে হাসছে দিগন্ত। তুর্য মনে মনে বিরক্ত হচ্ছে। এই মেয়ে কবে যে ঠিক হবে আল্লাহ জানে। রান্না শেষে রুমে গিয়ে চোখ কপালে উঠে যায় তুর্যের। তুমি এ রুমে? ইতস্তত বোধ করে জিদনি বলে। ওই রুমের ড্রেসিং টেবিলের আয়নাটা তো সেদিন ভেঙে ফেলেছি। জিদনির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে তুর্য। সবুজ কালারের একটা জামদানি শাড়ি পরেছে। চুলগুলো পিঠে ছড়ানো ছিটানো, হাতে সবুজ চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে গাঢ় কাজল, শাড়ির সাথে মিলিয়ে ঝুমকো পরা কানে। তুর্য জিদনিকে সবসময় যেরকম দেখতে চায় ঠিক সেরকম। তুর্যের সব ক্লান্তি যেন দূর হয়ে যায় জিদনিকে দেখে। অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, এভাবে সেজ না খুন হয়ে যাব, বেসামাল হয়ে যাব। তুর্যের এসব কথা শুনে অস্বস্তিতে পড়ে যায় জিদনি। তুর্য হেসে বলে, আয়না ভেঙে তো উপকারী হয়েছে। যখন আয়না দেখতে মনে চায় আমার রুমে চলে এসো। জিদনি বিড়বিড়িয়ে বলল, কত শখ। অনেক শখ। তুর্য কথাটা শুনে ফেলবে বুঝতে পারেনি জিদনি। জিদনি ঠোঁটে দুষ্টমির হাসি ফুটিয়ে বলল, রান্না করতে খুব কষ্ট তাই না? তুর্য জিদনির কানের কাছে গিয়ে বলল, তোমায় দেখলে সব কষ্ট দূর হয়ে যায়। ভালোবাসি আপনায়। জিদনি আর এক মুহূর্ত ওখানে বসে না থেকে রুম থেকে বের হয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যাওয়া ধরে। তুর্য জিদনির হাত খপ করে ধরে বলে, যেও না আর একটু থাকো। এই রূপে দেখতে ইচ্ছে করে তোমায় বারবার। আরে হাত ছাড়ুন। এভাবে শরীর স্পর্শ করা আমার পছন্দ না। ব্যাপার না, এক সময় সব পছন্দ করবে। তুর্য অনেকক্ষণ জিদনির দিকে তাকিয়ে থেকে বলল, যাও এবার। জিদনি যেন হাফ ছেড়ে বাঁচল। রুমে গিয়ে ঠাস করে বিছানার উপর শুয়ে পড়ল। কি যে অস্বস্তিকর একটা অবস্থা। গা শিউরে উঠছে জিদনি। টেবিলে খাবার সাজাচ্ছে দিগন্ত। তুর্যের দিকে তাকিয়ে বলল, তোমার বউকে আজকে না খাইয়ে রাখব। তুর্য জিহ্বায় কামড় দিয়ে বলে, এমন পাষাণ্ডের মতো কথা বলিস না বাপ। আমার একটাই বউ। বউটাকে জোর করে তুলে এনেছি তাই রেগে আছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তখন তোকে রান্না করে খাওয়াবে। তুর্য জিদনিকে ডাক্তারতে রুমে যায়। বারান্দায় চেয়ারে বসে আছে জিদনি। মহারানী খাবেন না? তুর্যের আহ্লাদ দেখলে গা জ্বলে যায় জিদনি। বলল, না, আমি রাঁধছি, তুমি খেয়ে দেখো। টেনশন করো না, প্রতিদিন আমিই রাঁধব। শুধু তোমার ঠোঁটে একটা। তুর্যের কথা শেষ না হতেই চেঁচিয়ে উঠে জিদনি। বলে, প্লিজ, ভালো লাগে না আমার এসব। মেরে ফেলেন, আমায় মারবেন? মুক্তি দেন। দম আটকে যাচ্ছে আমার। এভাবে কি ভালোবাসা পাওয়া যায়? কথাগুলো কেন জানি বুকে বিঁধে তুর্যের। বলল, খেতে আসো। খাবো না। তুর্যের মেজাজ খারাপ হচ্ছে কেন জানি। একদম কষিয়ে থাপ্পড় দিব। সব সময় ন্যাকামো। ভালোবাসি সেই দুর্বলতার সুযোগ নিচ্ছ। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতদিনে জানে মেরে ফেলতাম। তুর্যের রাগ দেখে ভয় পেয়ে যায় জিদনি। পা টিপে টিপে ডাক্তার নিং রুমের দিকে যাচ্ছে। মনে মনে হাসছে তুর্য। ভালো কথা কানে যায় না, বদের হাড্ডি একটা। সারাদিন রুমে একা থাকো। আমার সাথে তো কথা বলোই না। ওখানে বুক সেলফ আছে, বই পড়ো ইচ্ছা হলে। কোথায় বুক সেলফ?
তুর্য হাত দিয়ে দেখিয়ে দিল। জিদনি বলে, এতদিন তো দেখিনি। খুঁজলে তো দেখবা। তুমি সব সময় থাকো পালানোর চেষ্টায়, এসব দেখবে কিভাবে? জিদনি চুপ মেরে বসে আছে। তুর্য আবার বলে, দেখো আমরা কত সুন্দর রোমাঞ্চকর একটা জায়গায় আছি। তুমি যদি চাও তাহলে দিনগুলো কত ভালো যেত। আরে আজ আর কাল আমায় তো ভালোবাসতেই হবে। একটু তাড়াতাড়ি বাসো না, তাহলে আমার এত ভোগান্তি পোহাতে হবে না। জিদনি তীক্ষ্ণ দৃষ্টিতে তুর্যের দিকে তাকিয়ে আছে। তুর্য হেসে বলল, এভাবে তাকাও কেন? আমি খুন হয়ে যাই। জিদনি এসবে কান না দিয়ে বলে, আপনি যান এখান থেকে, আমি বই পড়ব। জিদনি খাট থেকে নেমে বুক সেলফের কাছে যায়। কত বই রাখা এখানে। জিদনি বইগুলো নেড়ে দেখছে। তুর্য আস্তে আস্তে গিয়ে জিদনির পিছনে দাঁড়িয়ে আছে। জিদনির কানের কাছে গিয়ে বলে, একটু ভালোবাসলে কি হয় হুম? জিদনি এক রাশ বিরক্তি নিয়ে পিছনে তাকায়। বলে, দেখেন আপনার প্রতি আমার বিন্দু মাত্র ফিলিংস কাজ করে না। আমি কি করব বলেন? তুর্য আচমকা জিদনিকে জড়িয়ে ধরে বলে, কি করে ফিলিংস কাজ করবে শুনি? জিদনি হন্তদন্ত হয়ে বলে, ছাড়েন আমায়। এগুলো কেমন অসভ্যতামি। তুর্য আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, অসভ্যতামি না বউ, এগুলো ভালোবাসা। জিদনির শ্বাস আটকে যাচ্ছে। কি করবে বুঝতে পারছে না। উপায় না পেয়ে তুর্যের কাঁধের উপর জোরে একটা কামড় বসিয়ে দেয়। তুর্যের প্রাণ বের হওয়ার উপক্রম হয়েছে। তুর্য জিদনিকে ছেড়ে দেয়। শার্ট খুলে দেখে সবগুলো দাঁত বসে গেছে। খুব বেশি ব্যথা লেগেছে তুর্যের। তুর্য হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। তুমি আমায় এভাবে কামড় দিল কেন? আপনি আমায় জড়িয়ে ধরলেন কেন? বললাম না আমার বিরক্ত লাগে। তোমার বিরক্ত লাগা দিয়ে আমার কিছু এসে যায় না। কত জোরে কামড় দিয়েছ, আমার কাঁধে দাগ হয়ে গেছে। বাচ্চাদের মতো স্বভাব কেন তোমার? জিদনি আর কিছু না বলে ওখান থেকে চলে যাওয়া ধরলে তুর্য ওর হাত ধরে ফেলে। যাচ্ছ কোথায়? আপনি যদি আমায় আবার জড়িয়ে ধরেন বা আমায় স্পর্শ করার চেষ্টা করেন, সত্যি আমি সুইসাইড করব। খুব সিরিয়াস মুডে কথাগুলো বলছে জিদনি। এই মেয়ের বিশ্বাস নেই। যখন যা ইচ্ছা করতে পারে এই ভেবে তুর্য ওর হাত ছেড়ে দিল। আচ্ছা তোমার হাত ছেড়ে দিয়েছি, এবার হ্যাপি? জিদনি কপাল ভাঁজ করে মুখে এক রাশ বিরক্ত নিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। তুর্য জিদনিকে রুমে রেখে রুম লক করে চলে গেল। তুর্য যাওয়ার পরেই রুমের দরজার জোরে এক লাথি দেয় জিদনি। এভাবে আর বন্দী থাকতে ভালো লাগছে না। কাঁদছে আর চুলগুলো টানছে জিদনি। কথায় কথায় জড়িয়ে ধরা, চুমো খাওয়া জিদনির বিরক্তটা আরও বাড়িয়ে দিয়েছে। রুমে পায়চারি করছে দিগন্ত। বাথরুমে শাওয়ার নিচ্ছে তুর্য। বাথরুম থেকে তুর্য বের হতেই দিগন্ত বলে, মেয়ে মানুষের মতো এতক্ষণ লাগে গোসল দিতে? তুই তো মহাপুরুষ, যা 2 মিনিটে গোসল সার। কালো কালারের শার্ট, শার্টের হাতা ফোল্ড করা, হাতে ঘড়ি, চোখে কালো চশমা, ক্যাজুয়াল শু, চুলগুলো স্পাইক করা। সব মিলিয়ে একদম সুদর্শন পুরুষ তুর্য। গায়ের রং একদম ফর্সা হওয়ার কারণে সাদা শার্টে খুব বেশি মানিয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে তুর্য। বাথরুম থেকে বের হয়ে তুর্যকে দেখে হা করে তাকিয়ে আছে দিগন্ত। বলল, মামা তোমার রূপের আলোতে রুম ঝলমল করছে।
তোমার বউর আন্ধার রাইতে বাতি লাগবে না। পাম কম মেরে রেডি হ। আমার থেকে তুই বেশি সুন্দর। কচু সুন্দর আমি। তুই আমার থেকেও সুন্দর বাপ। আজকে জিদনি মামি তোমায় দেখলে ডাক্তার লকরাশ খাবে। শুধু জিদনি মামি কেন, যে কোনো মেয়ে দেখলেই দেওয়ানা হয়ে যাবে। পাম মারা বন্ধ করে রেডি হ তাড়াতাড়ি। আমরা কোথায়ও যাচ্ছি নাকি? বেরোবো একটু। কোথায় যাব? উফ, দিগন্ত এত প্যাচাল না দিয়ে রেডি হতো। মামা আমিও তোমার মতো এভাবে সাজব। তোর কালো শার্ট এনেছিস? এনেছি তো। দিগন্ত তাড়াহুড়া করে রেডি হয়ে নিল, একদম তুর্যের মতো করে। দুই মামা ভাগনা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো। দিগন্ত বারবার নিজের চেহারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আয়নায়। দিগন্তের তালবাহানা দেখে তুর্য হেসে বলল, বাপ, তোকে দেখলে সিজা আজ পাগল হয়ে যাবে। মুহূর্তেই দিগন্তের মুখটা কালো হয়ে যায়, সাপের মতো ফুঁসছে। ঝড়ের পূর্বাভাস। তুর্য জিহ্বায় কামড় দিয়ে বলল, সরি বাপ, আর বলবো না। দিগন্ত গম্ভীর কণ্ঠে বলে, আমি যাব না। সিজা দিগন্তের সাথে এক ক্লাসে পড়ে। দিগন্তকে নাকি ওর খুব বেশি ভালো লাগে। একবার চিঠি লিখেছিল, দিগন্ত তোকে আমার খুব ভালো লাগে, তুই দেখতে খুব সুন্দর। চিঠিটা দিগন্তের বইয়ের মাঝে দিয়েছিল। চিঠি পায় দিগন্তের আম্মু। সেই থেকে সিজার নাম বললেই দিগন্ত তেলে বেগুনে জ্বলে ওঠে। তুর্য বলে, সরি মামা, আর বলবো না। যাব না বলছি তো। তোমরা যাও। দেখ, তোকে ছাড়া আমার চলে না। ভাব করিস না, চল। দিগন্ত যাবেই না। খাটের উপর ঘাপটি মেরে বসে আছে। তুর্য জিদনির রুমে গেল। গিয়েই মেজাজটা খারাপ হয়ে গেল। তোমায় সেই কতক্ষণ আসে বললাম গোসল করে রেডি হও। তুমি রেডি হওয়া তো দূরের কথা, গোসলও করলা না। খাটের উপর উপর হয়ে শুয়ে বই পড়ছে জিদনি। বলছি তো আমি যাব না। আপনি বললেন, আর আমি নাচতে নাচতে আপনার পিছনে পিছনে যাব। এই বলে আমার বই পড়ার দিকে মনোযোগ দেয় জিদনি। তুর্য জিদনির পাশে বসে বলল, আমার পিছনে যেতে হবে না, সামনে সামনে যেও। তুর্য জিদনির হাত থেকে বইটা নিয়ে বলল, যা গোসল দেও। আমার মেজাজ খারাপ করো না। বললাম তো আমি যাব না। তুর্য জিদনির হাত ধরে টেনে উঠে বসাল। মুখে স্পষ্ট রাগের চিহ্ন। হাত চেপে ধরে বলল, তুই যাবি না? না। রাগে শরীর জ্বলে যাচ্ছে তুর্যের। রাগ কন্ট্রোল করে বলল, সব কিছুতে বাড়াবাড়ি না করলে হয় না তোর? না। তুর্য জিদনিকে টেনে বুকের মাঝে নিয়ে আসে। তুর্যকে এত কাছ থেকে কখনো দেখিনি জিদনি। বলল, এবার বল যাবি না? জিদনি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, মুখে কিছু বলছে না। তুর্য আবার বলে, এখন এর থেকে খারাপ কিছু হবে। ভয় পেয়ে যায় জিদনি। ভয় ভয় কণ্ঠে বলল, যাব আমি, ছাড়েন। তুর্য জিদনি কপালে আলতো করে চুমো খেয়ে ছেড়ে দেয়। জিদনি জোরসড়ো হয়ে বসে আছে। খুব বেশি অস্বস্তি লাগছে। চোখে জল ছলছল করছে। তুর্য বলল, এক ফোঁটা জল যদি ফেলিস চোখ থেকে সত্যি ভালো হবে না। জিদনি কান্না চাপানোর প্রাণপণ চেষ্টা করছে। তুর্য বলল, যা গোসল দিয়ে রেডি হও। জিদনি ড্রয়ার থেকে কাপড় নিয়ে বাথরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে চোখের জল ফেলছে।
একটা মানুষ কতটা অমানুষ হলে মা বাবার কাছ থেকে সন্তানকে এভাবে নিখোঁজ করে রাখে ভেবে পায় না জিদনি। গোসল শেষে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে জিদনি। তুর্য বলল, ভেজা চুলে তোমায় সুন্দর লাগে। চুল শুকাতে হবে না। জিদনির হাত থেকে হেয়ার ড্রায়ারটা নিয়ে যায় তুর্য। তুর্য আবার বলল, 3 পিচ পরেছ কেন? কালো জর্জেট শাড়িটা পরো। তুর্য ড্রয়ার থেকে একটা শাড়ি বের করল, পুরো কালো আর মোটা খয়েরি পার। এই রুমে তো ড্রেসিং টেবিল নেই, শাড়ি পরে আমার রুমে আসো। জিদনি ও তাই করল। শাড়ি পরে তুর্যের রুমে গেল। ভেজা চুল, কালো জর্জেট শাড়ি, খুব দারুণ লাগছে জিদনিকে। দিগন্ত খাটের উপর শুয়ে আছে, যাবেই না। জিদনি লক্ষ্য করে দেখল খুব সুন্দর লাগছে তুর্যকে। দিগন্তকে আরও বেশি সুন্দর লাগছে। জিদনি আর চোখে তাকাচ্ছে তুর্যের দিকে। তুর্য বলল, বউ মুখ গোমরা করে থেকো না তো। আর দিগন্ত, রাগ করছে, যাবে না তুমি, একটু ওকে সাধো তো। জিদনি বলল, দিগন্ত চলো বাবা। তুর্য, দিগন্ত দুইজনই হা করে তাকিয়ে আছে। জিদনি সত্যি সত্যি সাধবে, তাও আবার এত মিষ্টিভাবে বুঝতে পারেনি তুর্য। দিগন্ত লাফ দিয়ে খাট থেকে নেমে গিয়ে জিদনিকে জড়িয়ে ধরল। জিদনি হা করে তাকিয়ে আছে। দিগন্তের কেন এত খুশি হয়েছে বুঝার চেষ্টা করছে। 3 জন বাসা থেকে বের হল। এখানে আসার পর এই প্রথম বাসা থেকে নামল জিদনি। এখানকার পাহাড়গুলোর উচ্চতা বেশি না, তবে ছোট ছোট অসংখ্য পাহাড়ে ঘেরা জায়গাটা। দিগন্ত আগে আগে হাঁটছে। তুর্য আর জিদনি পিছনে হাঁটছে। তুর্য কথা বললেও জিদনি চুপচাপ হেঁটে চলেছে। দিগন্ত সামনে থেকে দৌড়ে পিছনে এসে জিদনির হাত ধরে বলল, মামি কাকে বেশি সুন্দর লাগছে, আমাকে না মামাকে? জিদনি একটু হেসে বলল, তোমাকে। তুর্য মুচকি মুচকি হাসছে। দিগন্ত গাল ফুলিয়ে বলল, না, তুমি বোধহয় আমায় খুশি করার জন্য বলছ। তুর্য বলল, তুই যে আমার থেকে সুন্দরী এটা তো নতুন না। মামা ছেলেরা সুন্দরী না সুন্দর হয়। তুর্য বলে, তাও জানিস? দিগন্ত ভেঙচি কেটে বলল, নিজেই বুঝি সব জানতা। দিগন্ত জিদনির দিকে তাকিয়ে বলল, মামি, মামার সাথে একটু কথা বলো প্লিজ। মামা তোমার সাথে একটু কথা বলতে পারলে খুশিতে আত্মহারা হয়ে যায়। তুর্য রাগ দেখিয়ে বলল, ফাজলামি করার জায়গা পাস না। তোর মামির ভাব বাড়াচ্ছিস? উহু, মামির ভাব বাড়ানোর কি আছে, মামি তো সবসময়ই ভাবওয়ালি। জায়গাটা খুব নির্জন। ঝি ঝি পোকা, বিভিন্ন পাখির ডাক্তার কানে আসে মাঝে মধ্যে। দিগন্ত ওদের ছাড়িয়ে অনেক দূরে চলে গেছে। মনে হচ্ছে জায়গাটা পর্যবেক্ষণ করতে এসেছে ও। সব কিছু ভালোভাবে দেখছে। জিদনি নিজের মনে হেঁটে চলেছে। তুর্যের অস্বস্তি কাজ করছে। দুইটা মানুষ একসাথে হাঁটছে, কথা বললে কি এমন হয়? জিদনি, এক যদি বাঘ আসে কি করবা? আপনায় বাঘের কাছে দিয়ে দিব। জিদনি বুঝতে পারছে তুর্য ভাব জমানোর চেষ্টা করছে। তুর্যের কোনো কথায় সায় দেওয়া যাবে না। তুর্য না দমে আবার বলল, আমি এতই বিরক্তকর প্রাণী যে বাঘের কাছে দিয়ে দিবা? জিদনি হেসে বলল, এ বনে বাঘ নেই। অযৌক্তিক কথা বলেন না। তুর্য জিদনির আর একটু পাশে গিয়ে দাঁড়াল। জিদনি, তোমার হাতটা একটু ধরব? জিদনি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কেন? তুর্য বিনয়ের সুরে বলল, প্লিজ তোমার হাত ধরে হাঁটি একটু না করো না।
আমার হাত ধরে হাঁটার কি আছে? অনেক কিছু আছে। প্লিজ দিবা? দিব। যদি আপনি আমায় বাসায় কথা বলতে দেন। বাসায় কথা বলতে দিব মানে? মানে আব্বু আম্মুর সাথে কথা বলবো। তুর্য দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, দেখো জিদনি, আমি তোমায় কত বেশি ভালোবাসি তুমি জানো। আমি তোমায় যে কোনো মূল্যে চাই, হারাতে পারবো না কিছুতেই। এখন আমরা যেমন আছি, সারা জীবন যদি আমার সাথে এমন থাকো তাহলেও হবে। তবুও আমায় ছেড়ে যেও না। কেমন যেন অদ্ভুত ধরনের আবেগ মিশ্রিত ছিল তুর্যের কথাগুলো। জিদনি বলল, এভাবে আটকে রেখে কি ভালোবাসা পাবেন? আটকে না রাখলে তোমার বাবা মা আমার কাছ থেকে তোমায় নিয়ে যাবে। তুমিই বলো, আমি তোমায় কখনো একদিন না দেখে থেকেছি? তোমার বিয়ের কথা শুনে কত কেঁদেছি জানো? এত কান্না আমি জীবনেও কাঁদিনি। এই কথার উত্তরে কি বলা উচিত জিদনির জানা নেই। প্রসঙ্গ পাল্টিয়ে বলল, আপনারা যে আমায় তুলে নিয়ে এসেছেন, আমার বাবা মায়ের মানসম্মানের কথা একটুও ভাবলেন না। বাবা মায়ের কাছ থেকে সন্তানকে এভাবে দূরে সরিয়ে রাখা কত খারাপ কাজ জানেন? জানি, কিন্তু আমি তোমায় হারাতে পারবো না। আপনি কি আদৌ আমায় পেয়েছেন? এই যে তোমায় দেখতে পাই সব সময়, কথা বলতে পারি, এটাই বা কম কিসে বলো? জিদনির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তুর্য বলল, জিদনি বলো, আমায় ছেড়ে কখনো যাবা না তো? আমি আপনায় ভালোবাসি না। তুর্য জিদনির হাত ধরে বলল, বাসবা ভালো সময়ের ব্যাপার। আমার বাবা মা আদৌ জানে না আমি বেঁচে আছি নাকি মারা গেছি। কত কষ্টে আছে তারা। সেখানে আপনায় ভালোবাসবো আমি? তুর্য আনমনে বলল, বাসবা। হাত ছাড়ুন। এমন করো কেন? হাত ধরলে কি হয়? হাত না ধরলে কি হয়? তর্ক করা আমার ভালো লাগে না। হাত ধরাও আমার ভালো লাগে না। এ পর্যায়ে মেজাজ খারাপ হয়ে যায় তুর্যের। এই মেয়েটা কেন যে এমন ভেবে পায় না। তাহলে তোমার গলা ধরে হাঁটি? অসভ্যের মতো কথা। হাত ধরা তোমার ভালো লাগে না, গলা ধরা ভালো লাগবে নিশ্চয়ই। আর হ্যাঁ, আমি তো অসভ্যই। তুর্য জিদনির হাত ছাড়ল না, হাত ধরেই হাঁটছে। দিগন্ত পিছনে ফিরে চেঁচিয়ে বলল, মামু, বেস্ট অফ লাক। তুর্য হেসে দেয়। জিদনিও না হেসে পারল না। যেমন ভাগ্নে তেমন মামু। তুর্য জিদনির কানের কাছে মুখ নিয়ে বলল, মামিও বা কম কিসে? জিদনি চোখ রাঙিয়ে বলল, আমি কি? না, না, কিছু না। জিদনি হাত ছাড়ানোর চেষ্টা করে, বারবার ব্যর্থ হচ্ছে। তুর্য বলল, এই শুনো না। তুর্যের কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল জিদনি। তুর্য এমনভাবে বলছে মনে হয় কত প্রেম ওদের মাঝে। জিদনি শক্ত গলায় বলল, কি বলেন? উফ, আমি কি রোমান্টিকভাবে কথাটা বললাম আর তুমি দিল পানি ঢেলে। ন্যাকা। তুর্য আবার বলে, এই শুনো, আমাদের ছেলেমেয়েগুলো একটু ভালো বানিও তুমি শাসন করে, যাতে এমন আর তুলে এনে বিয়ে না করতে হয়। মাথা গেছে আপনার? আবোল তাবলো বলেন কেন? আবোল তাবলো কই বললাম? তো কি ভালো কথা বলেছেন? তো কি খারাপ কথা বলেছি? এই ছাড়ুন আপনি আমার। আর এসব বলবো না, প্লিজ হাত ছাড়তে বলো না। এভাবে হাত ধরে রাখলে আমার অস্বস্তি লাগে। তুর্য ঠোঁটে দুষ্টমির হাসি ফুটিয়ে বলল, প্রথম প্রথম সবারই এমন অস্বস্তি লাগে। ধেত। বাজার থেকে ফিরেছে রাহুল সাহেব। বাসায় ফিরেই পুরো বাসা চিল্লাপাল্লা করে মাথায় তুলে।
রুম থেকে বের হয়ে শম্পা বেগম বলল, কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? চেঁচাবে না তো কি? বাসায় এসে তোমার মুখটা না দেখলে আমার চলে না, সে তুমি জানো না। শম্পা বেগম সতর্কের সুরে বলল। ওই রুমে তারিন। বুড়ো বয়সেও আবোল তাবলো বলা লাগে তোমার? সোফায় বসে রাহুল সাহেব বলল, এই আবোল তাবলো কথার জন্যই আমার প্রেমে হাবুডুবু খেয়েছ। কি যে শুরু করলা তুমি? কি শুরু করেছি? বউয়ের সাথে রোমান্টিক কথা বলবো না তো কার সাথে বলবো? শম্পা বেগম রাগান্বিত সুরে বলল। ওই রুমে তারিন কথা বললে কানে যায় নাকি? আসছে উনি রোমান্টিক কথা নিয়ে। রুম থেকে বের হলো তারিন। রাহুল সাহেবের উদ্দেশ্য বলল, দিগন্তের তো পরীক্ষা কয়দিন বাদে, আমি চলে যাব আর বেড়াতে পারব না। দিগন্তকে নিয়ে আসার ব্যবস্থা করেন আব্বা। শম্পা বেগম মন খারাপ করে বলল, সাজিদ আসার আগ পর্যন্ত এখানে থাক। উনার আসতে দেরি আসে মা। রাহুল সাহেব বলল, তাহলে তোর এখানে থাকতে প্রবলেম কই? দিগন্তের এক্সাম, ওর তো লেখাপড়া কিচ্ছু হচ্ছে না। আরে মা, লেখাপড়া করে কে কি করছে বল? আর এই 1-2 এর এক্সাম না দিলেও চলে। আব্বা, দিগন্ত 1-এ পড়ে না 4-এ পড়ে। ওই তো একই কথা। দিগন্ত কি ওর মামামামিকে রেখে আসবে? আব্বা, আপনারা ওরে আশকারা দিয়ে মাথায় তুলছেন একদম। ওর আব্বু এসে আমায় কথা শোনাব। আরে বাদ দে, থাকুক না কয়দিন। শম্পা বেগম জানালার গ্রিলের ফাঁক দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। কতদিন তুর্যকে দেখে না। একটাই তো ছেলে। জিদনির বাবা মায়ের, ও তো মেয়ের জন্য পরাণ পুড়ে। তারা জানেও না মেয়েটা আদৌ বেঁচে আছে কিনা। শম্পা বেগম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এই শুনো, অনেক হয়েছে, এবার ওদের বাসায় নিয়ে আসো। রাহুল সাহেব ভ্রু কুঁচকে বলল, কাদের? কাদের আবার জিদনি আর তুর্যকে? রাহুল সাহেব তারিনের দিকে তাকিয়ে বলল, দেখ তোর মা কি বলে। মাথা গেছে মনে হয়। শম্পা বেগম ক্ষিপ্ত কণ্ঠে বলল, মাথা গেছে মানে কি? এমনটা যদি তারিনের সাথে হতো। রাহুল সাহেব পান চিবোতে চিবোতে বলল, তুমি একটু চুপ থাকো তো। চুপ থাকবো কেন? বেচারার মেয়ে পায় না, উল্টো মামলা খেয়ে জরিমানা দিতে হবে এখন। মামলার বিষয়টা আমি দেখব। আজকে মনটা ফুরফুরে জিদনির। অনেক দিন পর বাসা বাইরে গেল। জায়গাটাও দেখার মতো ছিল। দিগন্ত বলল, মামা, আমার যেতে ইচ্ছা করছে না বাসায়। চলো না আরেকটু ঘুরি। তুর্য বলল, সেই কখন বের হয়েছি বাসা থেকে, খরব আছে। গিয়ে তো আবার রান্না করতে হবে। দিগন্ত হাসতে হাসতে বলল, নানার কাছে বলে দিব তুমি রান্না করো। তোর নানাও কত রান্না করেছে। জিদনি নির্বাক শ্রোতা। ওদের কথা শুনছে হা করে। দিগন্ত জিদনির দিকে তাকিয়ে বলল, মামি, তুমি মামাকে বলো আর একটু থাকবো এখানে। তুমি বললে মামা না করবে না। জিদনি তুর্যের সাথে আগ বাড়িয়ে কথা বলতে চায় না একদম। দিগন্ত বারবার বলছে, জিদনি নিরুপায় হয়ে বলল, ওখানে একটা পাহাড় আছে, যাবেন? জিদনির কথা অগ্রাহ্য করা প্রশ্নেই আসে না। তুর্য বলল, তুমি যেতে চাইলে যাব। দিগন্ত মুখ ভার করে বলল, এখন বউ যেতে চেয়েছে, এখন তো যাবাই। তুর্য বলল, পাহাড়টা এখান থেকে বেশ দূরে, কিন্তু কাছে মনে হয়। জিদনি বলল, ও তাহলে থাক, যেতে হবে না। না,
না চলো সমস্যা নেই। দিগন্ত বিড়বিড়িয়ে বলল, এখন তো সমস্যা হবেই না। তুর্য হেসে বলল, তোর হিংসে হয়? পাহাড়ে সিঁড়ি বেয়ে ওঠা খুব কষ্টকর মনে হয় জিদনির কাছে। পাহাড়ের কাছে এসে বলল, সিঁড়ি বেয়ে উঠতে হবে? তুর্য বলল, না, কিছু করতে হবে না তোমার। বলেই জিদনিকে পাজা কোলে নিয়ে সিঁড়িতে উঠল। দিগন্ত হাতে তালি দিচ্ছে আর হাসছে। জিদনি হাত পা ছড়াছড়ি করছে কোল থেকে নামার জন্য। চলবে।